হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো পুলিশ পরীক্ষার 8 নম্বর সেট। এর আগে তোমাদের 7খানা সেট হয়েছে, যারা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা অবশ্যই চেক আউট করে নেবে। কমনযোগ্য জিকের গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের, এগুলো সাথে থাকছে এক্সট্রা ইনফরমেশান, যেগুলো তোমাদের এক্সামের জন্য অনেকটাই হেল্প হবে। পুলিশ পরীক্ষা সেরার প্রস্তুতি নিতে অবশ্যই তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো করতে হবে, যাতে করে অন্যদের থেকে তোমরা অনেকটাই এগিয়ে থাকো। চলো তাহলে শুরু করা যাক। আজকে এই কমনযোগ্য গুরুত্বপূর্ণ জিকে প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব 8 নম্বর সেটে। এছাড়া যারা লুসিয়েন্টের ক্লাস করতে চাও বাংলা ভার্সানে, তাদের ক্লাসগুলো করানো হচ্ছে। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক অ্যাভেলেবেল আছে, তোমরা সেখানে গিয়ে চেক আউট করে অবশ্যই ক্লাসগুলো করে নেবে। আসন্ন তোমাদের অনেকগুলো এক্সাম আছে, সেই এক্সামে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো খুবই কাজে দেবে। বোঝা গেল? চলো তাহলে শুরু করি। আজকে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। টোকিও প্যারাঅলিম্পিক 2020-এর জন্য ভারতের থিম সং কে রচনা করেছিলেন? অপশানগুলো দেখো, যোগেশ্বর দত্ত, দীপা মালিক, সঞ্জীব সিং নাকি বরুণ সিং ভাটি। তাহলে রাইট আনসার কি হবে? টোকিও প্যারাঅলিম্পিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। রাইট আনসার হবে সঞ্জীব সিং। অপশান সি হচ্ছে রাইট আনসার। ওকে, কিন্তু যদি প্রশ্ন আসতো এই গানটি লঞ্চ করেছেন কে, তাহলে কিন্তু রাইট আনসার হতো অনুরাগ সিং ঠাকুর, মানে বর্তমান ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। ইনি হচ্ছে লঞ্চ করেছেন টোকিও অলিম্পিকের যে থিম সংটা ছিল, সেটা লঞ্চ করেছে অনুরাগ সিং ঠাকুর, কিন্তু রচনা করেছেন সঞ্জীব সিং। এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, দেখে আনসার করবে প্রশ্নে কি আছে। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবে, টোকিও প্যারাঅলিম্পিক 2020-তে যেটা হয়েছে, যেটা কোভিড-19-এর জন্য 20-তে অনুষ্ঠিত হতে পারেনি, এটা 23শে জুলাই 2021 থেকে 8ই আগস্ট 2021 পর্যন্ত কিন্তু এটা হয়েছে। ওকে, কোথায় হয়েছে? জাপানের টোকিওতে। আর স্টেডিয়ামটার নামও মনে রাখবে, জাপান ন্যাশনাল স্টেডিয়ামে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 2 নম্বর। 2021 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? মোস্ট ইম্পর্টেন্ট এই নোবেল পুরস্কার থেকে। তোমাদের প্রত্যেকটা সেটে আমি নোবেল পুরস্কারগুলো তোমাদের করাচ্ছি, তোমরা অবশ্যই করো। এছাড়া তোমরা যদি ডিটেলসে পেতে চাও নোবেল পুরস্কারের লিস্টটা, তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে তোমরা যুক্ত হও, ওখানে 4টা দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে। ওকে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়ে চেক আউট করে নাও। দেখো, এটা রাইট আনসার কি হবে? 2021 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে? তাহলে এটা রাইট আনসার কি হবে বলো? এটা রাইট আনসার হবে আব্দুল রাজ্জাক গুরনাহ। অপশান সি হচ্ছে রাইট আনসার। ইনি হচ্ছেন সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এটা বলতে পারবে যে মারিয়া রেসা ও দমিত্রি মুরাভত, ইনি কিসে নোবেল পুরস্কার পেয়েছেন? আগের দিন তোমাদের আমি করিয়েছিলাম এটা। মারিয়া রেসা ও দমিত্রি মুরাভত পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার, এটা কিন্তু মনে রাখবে। আর একটা মনে রাখবে, এই ডেভিড জুলিয়াস এবং আর্দেম পাতাপাউসিয়ান, এনারা যে দুজন আছে, এনারা দুজন কিসে পেয়েছেন? চিকিৎসা বিজ্ঞানে পেয়েছেন। আর ডেভিড এডওয়ার্ড কার্ড আর গুইডো উইলহেলমাস ইম্বেলে, এনারা দুজন পেয়েছেন কিসে? অর্থনীতিতে। অর্থনীতিতে এনারা দুজন ছাড়াও কিন্তু আরেকজন পেয়েছেন, নামটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তিনি কে। ওকে, আরেকটা ইনফরমেশান তোমাদের জানতে হবে, এই আব্দুল রাজ্জাক কোথাকার বাসিন্দা? তানজানিয়ার বাসিন্দা কিন্তু, এটা কিন্তু মনে রাখবে। আর কিসের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন সেটা একটু দেখে নাও। ঔপনিবেশিকতার অনুপ্রবেশের বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রাম এবং সংস্কৃতি ও মহাদেশীয় পরিসরে উদ্বাস্ত মানুষের কণ্ঠস্বরকে সাহসের সঙ্গে তুলে ধরার জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন আব্দুল রাজ্জাক গুরনাহ। এটা কিন্তু মনে রাখবে, একটু দেখে রাখবে, এক্সামে এখান থেকে প্রশ্ন অনেকভাবে আসতে পারে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 3 নম্বর। মুম্বাইয়ের কোন জায়গা থেকে মহাত্মা গান্ধী ব্রিটিশদের তাড়াতে ডু অর ডাই এর ডাক দিয়েছিলেন? তোমরা নিশ্চয়ই এই ডাকটার নাম শুনেছো, ডু অর ডাই, করো অথবা মরো। এই ডাকটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এটা ব্রিটিশদের তাড়াতে তিনি এই ডাকটা দিয়েছিলেন। তারা সেটা কোথা থেকে দিয়েছিলেন সেটা বলতে হবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের আসন্ন এক্সামের জন্য, মোস্ট ইম্পর্টেন্ট এইটা। ওকে, তাহলে অপশানগুলো দেখো, গোয়ালিয়র ট্যাঙ্ক, রাজাবাই ক্লক টাওয়ার, মণিভবন নাকি গেটওয়ে অফ ইন্ডিয়া। তাহলে এটা রাইট আনসার কি হবে বলো? এটা রাইট আনসার হবে গোয়ালিয়র ট্যাঙ্ক। অপশান এতে যেটা আছে এটা হচ্ছে রাইট আনসার। এখান থেকে মহাত্মা গান্ধী ব্রিটিশদের তাড়ানোর জন্য ডু অর ডাই এর ডাকটা দিয়েছিলেন। এখানে দেখো, ইনফরমেশনটা তোমাদের অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ভারত ছাড়ো আন্দোলনের যে 79তম বার্ষিকী 8ই আগস্ট 2021-এ পালন করা হয়েছে। তাহলে এবছর 2021-এ 8ই আগস্ট হচ্ছে এই ভারত ছাড়ো আন্দোলনের 79তম বার্ষিকী দিবস পালন করা হয়েছে। এই জন্যই এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে আসতে পারে। এই 1942 সালের এই ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। এই দিনে জাতীয় পিতা মহাত্মা গান্ধী সমস্ত ভারতীয়দের দেশ থেকে ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার জন্য ডু অর ডাই এর স্পষ্ট আহ্বান তিনি দিয়েছিলেন। বোঝা গেল কেন দিয়েছিলেন? মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক থেকে আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। আর এই দিনটাকে প্রতি বছর আগস্ট ক্রান্তি দিবস হিসেবে পালন করা হয়। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, আগস্ট ক্রান্তি দিবস কোন দিন পালন করা হয়। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 4 নম্বর। সম্প্রতি কে
অ্যামওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন। তাহলে অ্যামওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন কে? পিভি সিন্ধু, নীরজ চোপড়া, সুশীলা চানু নাকি সাইখোম মীরাবাই চানু? খুব ইম্পর্টেন্ট, অ্যামওয়ে তোমরা যে একটা প্রোডাক্ট, সেই অ্যামওয়ে প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন সাইখোম মীরাবাই চানু। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। দেখো এখানে আর একটা ইনফরমেশান তোমাদের জানতে হবে, এই সাইখোম মীরাবাই চানু যিনি আছেন ইনি একজন ভারতীয় ভারতত্ব লোক কিন্তু। ওকে, ইনি 2020-তে টোকিও অলিম্পিকে মহিলাদের 49 কেজি বিভাগে কিন্তু রৌপ্য পদক জিতেছেন। যিনি হচ্ছে মণিপুরের বাসিন্দা কোথাকার সেটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে, এক্সামে এখান থেকে প্রশ্ন কিন্তু খুবই আসছে। ওকে, তাহলে বোঝা গেল মীরাবাই চানু সম্পর্কে। এবার দেখো এখানে একটা অপশান ছিল পিভি সিন্ধু। এই পিভি সিন্ধু পুরো নামটাও কিন্তু জেনে রাখবে, পুষারলা ভেঙ্কাটা সিন্ধু। ওকে, এর পুরো নামটা কিন্তু জেনে রাখবে, এক্সামে প্রশ্ন আসলে কিন্তু করতে পারবে। একজন ভারতীয় পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড় এই পিভি সিন্ধু, যিনি হচ্ছে হায়দ্রাবাদের বাসিন্দা। ওকে, আর একটা দেখো নীরজ চোপড়া। ওকে, এই এটা নীরজ হয়ে গেছে, এটা নীরজ হবে। ওকে, নীরজ চোপড়া তিনি 2020-তে সামার অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী জ্যাভলিন থ্রোতে। খুবই ইম্পর্টেন্ট এইটা এক্সামের জন্য, গোল্ড মেডেলিস্ট হয়েছেন ইনি একজন, নীরজ চোপড়া 2020-তে, তোমরা সকলেই জানো, খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ইনি হরিয়ানার পানিপত জেলার বাসিন্দা। এখান থেকে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অলরেডি প্রশ্ন এসে গেছে, তিনি কোন জেলার বাসিন্দা। ওকে, তাই খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো এক্সামের জন্য। তোমাদের আসন্ন যে কটা এক্সাম আছে, এসএসসি জিডি হোক, এসআই এক্সাম হোক এবং তোমাদের এক্সাইজ মেন্স হোক, প্রত্যেকটা এক্সামে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং ওয়্যারলেস অপারেটর আছে সামনে, সেখানেও তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 5 নম্বর। 2021 সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেয়েছেন কোন বিখ্যাত গায়িকা? তাহলে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেয়েছেন 2021-এ কোন বিখ্যাত গায়িকা বলতে হবে? লতা মঙ্গেশকর, আশা ভোসলে, শ্রেয়া ঘোষাল নাকি সুনিধি চৌহান? দ্য রাইট আনসার কী হবে? আশা ভোসলে। ইনি পেয়েছেন হচ্ছে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার, খুব ইম্পর্টেন্ট। এখানে আর একটা ইনফরমেশান জানবে, মহারাষ্ট্রের হচ্ছে গভর্নর আছেন ভগৎ সিং কোশিয়ারি। ওকে, মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী আছে উদ্ধব ঠাকরে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 6 নম্বর। সম্প্রতি লোকমান্য তিলক পুরস্কার জিতলেন কোন ভারতীয়? খুব ইম্পর্টেন্ট এটা, লোকমান্য তিলক পুরস্কার জিতেছেন কে বা কোন ভারতীয় সেটা বলতে হবে। বিশ্বভূষণ হরিচন্দন, আদার পুনাবাল্লা, সাইরাস পুনাবাল্লা, মদন মোহন রেড্ডি। তাহলে রাইট আনসার কী হবে? লোকমান্য তিলক পুরস্কার জিতেছেন সাইরাস পুনাবাল্লা। ওকে, অপশান সি হচ্ছে রাইট আনসার, খুব ইম্পর্টেন্ট এইটা। এবার এখানে আরেকটা ইনফরমেশান তোমরা জানবে, ভ্যাকসিন নির্মাতা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ডক্টর সাইরাস পুনাবাল্লাকে 2021 সালের জন্য এই লোকমান্য তিলক জাতীয় পুরস্কার নির্বাচিত করা হয়েছে। তাহলে কেন ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 7 নম্বর। দেখো হিরোশিমা দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? এই হিরোশিমা নাগাসাকি, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের এসে থাকে এক্সামে। তোমরা প্রিভিয়াস ইয়ার যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশের দেখো, তাহলে এসআই এক্সামেই তোমাদের হিরোশিমা নাগাসাকি থেকে প্রশ্ন এসেছিল। ওকে, তাই এটা খুব ইম্পর্টেন্ট, হিরোশিমা দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয় বলো? 9ই আগস্ট, 6ই আগস্ট, 10ই আগস্ট নাকি 11ই আগস্ট? রাইট আনসার হবে 6ই আগস্ট। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। দেখো একটি ইনফরমেশান দেখে নাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোশিমা শহরে ফেলা হয় বিশ্বের প্রথম পরমাণু বোমা, যেটা 1945 সালে 6ই আগস্ট হয়েছিল। সালটা কিন্তু মনে রাখবে, সালটা থেকেও প্রশ্ন আসে। ওকে, আর এই বোমাটার নাম কি ছিল? লিটিল বয়। এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন এক্সামে দেখা গেছে। তাহলে হিরোশিমাতে যে বোমাটা ফেলা হয়েছিল তার নাম হচ্ছে লিটিল বয়, এটা কিন্তু মনে রাখবে। এই দিনটি প্রতি বছর হিরোশিমা দিবস হিসাবে পালন করা হয়। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 8 নম্বর। ফুল ফর্ম থেকে একটা প্রশ্ন তোমাদের প্রত্যেক সেটই আমি দিয়ে থাকি, তাই এই সেটেও রয়েছে তোমাদের। বায়োস সম্পূর্ণ অর্থ কী? অপশানগুলো দেখো, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, বেসিক আইডেন্টিফাই আউটপুট সিস্টেম, বেসিক ইনপুট অপারেটিং সিস্টেম। অপশান ডি বলছে বেসিক আইডেন্টিফাই অপারেটিং সিস্টেম। তাহলে বায়োসের সম্পূর্ণ অর্থ কী? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 9 নম্বর। প্রথম ভারতীয় মহিলা বৈমানিক কে ছিলেন? বৈমানিক বলতে ওম্যান পাইলট। কে ছিলেন প্রথম ভারতীয় মহিলা হিসাবে? খুব ইম্পর্টেন্ট এটা। ওকে, তাহলে অপশানগুলো দেখো, সরলা ঠাকরাল, বন্দনা ঠাকরাল, সুনিতা ভার্মা, কিরণ বেদি। তাহলে রাইট আনসার কী হবে? সরলা ঠাকরাল। অপশান এ হচ্ছে রাইট আনসার। নামটা ভালো করে মনে রাখবে, সরলা ঠাকরাল ছিলেন হচ্ছে ওম্যান পাইলট, ভারতীয় প্রথম মহিলা হিসাবে। ওকে, আর একটা ইনফরমেশান তোমরা দেখো, ভারতবর্ষের প্রথম মহিলা পাইলট ছিলেন এই সরলা ঠাকরাল, যিনি 1936 সালে প্রথম ভারতীয় নারী হিসাবে পাইলটের লাইসেন্স পেয়েছিলেন। এই সালটাও কিন্তু মনে রাখবে। আর 107তম জন্মবার্ষিকী পালিত হলো 8ই আগস্ট 2021 সালে। এই জন্য আরও ইম্পর্টেন্ট এটা, 2021-এ কততম জন্মবার্ষিকী তার পালন করা হলো? 107তম। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 10 নম্বর।
কোন প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতির জন্মবার্ষিকী 10ই আগস্ট পালন করা হয়? দেখো, প্রশ্ন এইরকম ধরনেরই তোমাদের স্ট্যান্ডার্ড এবং ইম্পর্টেন্ট থাকবে, একদম কমনযোগ্য প্রশ্ন তোমাদের। কোন প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতির জন্মবার্ষিকী 10ই আগস্ট পালন করা হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণন, জাকির হোসেন, ভিভি গিরি নাকি নীলাম সঞ্জীব রেড্ডি? তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে বলো? এটা রাইট অ্যান্সার হবে ভিভি গিরি। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এনার জন্মবার্ষিকী 10ই আগস্ট পালন করা হয়। এর পুরো নামটা জেনে রাখবে, ভিভি গিরি। ভাড়াগিরি ভেঙ্কাটাগিরি হচ্ছে এনার পুরো নাম, এটা কিন্তু জেনে রাখবে ভিভি গিরি। আর রাষ্ট্রপতি পদে বহাল ছিলেন তিনি 1969 থেকে 1974 সাল পর্যন্ত। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 11 নম্বর। সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী কবে পালিত হয়? তাহলে ক্ষুদিরাম বসুর নাম সবাই শুনেছ, এনার মৃত্যুবার্ষিকীটা পালন করা হয় কবে বলতে হবে। 9ই আগস্ট, 10ই আগস্ট, 11ই আগস্ট নাকি 12ই আগস্ট? স্ট্যাটিক জিকের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট, সকলের জানা উচিত এই প্রশ্নের আনসারটা। রাইট অ্যান্সার হবে 11ই আগস্ট। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। 11ই আগস্ট 1908 সালে কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, এটা কিন্তু মনে রাখবে। কিসের জন্য? না, মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলার ফাঁসি হয় ক্ষুদিরাম বসুর। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, কেননা প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু এনারা দুজনে মিলে কিংসফোর্ডের গাড়ির ওপর বোমা ফেলেছিল, তাতে করে তারা মারা গিয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি সেখানে কিংসফোর্ড থাকেনি সেই গাড়ির ভেতর। কারা কারা ছিল? দুজন মহিলা ছিলেন, কেনেডি এবং তার কন্যা ছিলেন সেই গাড়ির ভেতর, তাঁরা দুজন মারা যান। বোঝা গেছে? সেই জন্য ক্ষুদিরাম বসুকে হচ্ছে কী দেওয়া হয়? ফাঁসি দেওয়া হয় 11ই আগস্ট। আর সেই দিনটাই হচ্ছে মৃত্যুবার্ষিকী হিসেবে পালন করা হয় ক্ষুদিরাম বসু। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কিন্তু। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 12 নম্বর। 2021 সালের ভারতের স্বাধীনতা দিবসের থিম কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের স্বাধীনতা দিবসের থিম কি 2021-এ? এই থিমগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে এর 4টে অপশান আছে, দেখো। প্রথম অপশান নেশন ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট, হেলথ কেয়ার ফার্স্ট, ইন্ডিয়া অলওয়েজ ফার্স্ট, আত্মনির্ভর ভারত। তাহলে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান এতে যেটা আছে, নেশন ফার্স্ট, অলওয়েজ ফার্স্ট। এটা ভারতের স্বাধীনতা দিবসের এই বছরের থিম ছিল, খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 13 নম্বর। বুকস অ্যান্ড অথর্স থেকে একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। দ্য আর্থ স্পাইনার এই বইটির রচনা কে করেছেন? খুব রিসেন্ট এটা রচনা হয়েছে, খুব ইম্পর্টেন্ট তাই জন্য। দ্য আর্থ স্পাইনার এই বইটির রচনা কে? অপশানগুলো দেখো, মৃণাল মণ্ডল, অনুরাধা রায়, হারমানপ্রীত কৌর, সলমান রুশদি। দ্য রাইট অ্যান্সার হবে অনুরাধা রায়। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অনুরাধা রায়ের অনেকগুলো বই আছে, তোমাদের নেক্সট পার্টে আমি তোমাদের করিয়ে দেবো, ওকে, অনুরাধা রায় সম্পর্কে। তা এটা রাইট অ্যান্সার হবে অনুরাধা রায়। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 14 নম্বর। কমলিকা বাড়ি নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? দেখো, কোন স্পোর্টস পারসন কোন খেলার সাথে যুক্ত, এখান থেকে প্রশ্ন আসতে তোমরা নিশ্চয়ই দেখেছো এক্সামে, তাই খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে রাইট অ্যান্সার কী হবে বলো? কমলিকা বাড়ি কোন খেলার সাথে সম্পর্কিত? তীরন্দাজি, রেসলিং, ভারোত্তোলন নাকি? আচ্ছা, রেসলিংটা দুবার হয়ে গেছে, ওকে, প্রিন্টিং মিস্ট হয়েছে একটু। চলো তাহলে রাইট অ্যান্সার কী হবে বলো? কমলিকা বাড়ি হচ্ছে তীরন্দাজির সাথে যুক্ত। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পোল্যান্ডে অনুষ্ঠিত যুব আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্ব চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছেন এই কমলিকা বাড়ি। তাহলে কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা? পোল্যান্ডে। এটাও কিন্তু মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। নিম্নলিখিতগুলির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না? তাহলে বায়ুমণ্ডলে পাওয়া যায় না কোন নিষ্ক্রিয় গ্যাস বলো? হিলিয়াম, রেডন, আর্গন আর জেনন। তাহলে রাইট অ্যান্সার কী হবে? এর বায়ুমণ্ডলে কোনটি পাওয়া যায় না নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে? রেডনটা পাওয়া যায় না। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার এটা জেনে নিতে হবে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো অ্যাকচুয়ালি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে। এই নামগুলো একদম মনে রাখবে, ওকে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 16 নম্বর। ভারতের সংসদ গঠিত হয় কার দ্বারা বা কাদেরকে নিয়ে? এটা বলতে হবে। এটা কনস্টিটিউশন রিলেটেড প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। ভারতের সংসদ থেকে, তা ভারতের সংসদ গঠিত হয় কাদেরকে নিয়ে বলো? লোকসভা, রাজ্যসভা নিয়ে নাকি লোকসভা, বিধানসভা নিয়ে, রাজ্যসভা, বিধানসভা নিয়ে নাকি লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে? রাইট অ্যান্সার হবে লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে এটা কিন্তু গঠিত হয় ভারতের সংসদ। তাই অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 17 নম্বর। নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন-ই ইলাহি যোগ দেন? মানে দিন-ই ইলাহি যেটা প্রথাটা চালু হয়েছিল, এখানে হিন্দুদের মধ্যে প্রথম কে যোগদান করেছিল বলতে হবে। টোডরমল, বীরবহল, মানসিংহ নাকি ভগবন্ত? তাহলে খুব ইম্পর্টেন্ট এবং ইজি প্রশ্ন, এটা অনেকবার তোমাদের এক্সামে এসেছে। এটা রাইট অ্যান্সার হবে বীরবল। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইনি প্রথম হচ্ছে যোগ দিয়েছিলেন দিন-ই ইলাহিতে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন আমরা দেখব 18 নম্বর। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?
তাহলে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন বলো, এটা সকলের আনসার দেওয়া উচিত। সিরাজউদ্দৌলা, সুজাউদ্দৌলা, মীর জাফর নাকি মীর কাসিম? তাহলে রাইট আনসার বলো, এটা কি হবে? এটা রাইট আনসার হবে মীর জাফর। অপশান সি হচ্ছে রাইট আনসার। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন জানবে, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764-তে হয়েছিল বক্সারের যুদ্ধ, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, কাদের মধ্যে হয়েছিল বক্সারের যুদ্ধটা 1764-তে? ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মনরো ও অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, বাংলার নবাব মীর কাসিম, এদের মধ্যেই বক্সারের যুদ্ধটা হয়েছিল। জয়ী কারা হয়েছিল? ইংরেজ সেনাপতিরা হচ্ছে জয়ী হয়েছিল। তাই বক্সারের যুদ্ধটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এর গুরুত্বগুলো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 19 নম্বর। কে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন? প্রশ্নটা ভালো করে দেখে আনসার করবে, বারবার এটা ঘুরিয়ে প্রশ্ন আছে যে কুতুব মিনার কে তৈরি করেন এবং কে সমাপ্ত করেন। তাহলে এখানে প্রশ্ন আছে সমাপ্ত কে করেন। তাহলে অপশানগুলো দেখো, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, নাসির উদ্দিন নাকি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তাহলে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন ইলতুৎমিশ। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক, ইনি হচ্ছে শুরু করেছিলেন। শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ। তাই এখানে সমাপ্ত বলেছে, তাই ইলতুৎমিশ রাইট অ্যান্সার হবে। দুটোই কিন্তু মনে রাখবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 20 নম্বর। কে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেছিলেন? বারবার এক্সামে রিপিট হওয়া প্রশ্ন, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেছিলেন? ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক নাকি সিকান্দার লোদি? রাইট অ্যান্সার কি হবে? আলাউদ্দিন খলজি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ইনি হচ্ছেন বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর। মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে দেওয়া হয়েছিল? তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে বলো? লাহোর অধিবেশন, করাচি অধিবেশন, মাদ্রাজ অধিবেশন নাকি গৌহাটি অধিবেশন? তাহলে মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের কোন অধিবেশনে দেওয়া হয়েছিল? করাচি অধিবেশন, যেটা 1931-এ হয়েছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম একদম মুখস্থ রাখবে। আর একটা ইনফরমেশন জানবে, এই করাচি অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। এটা কিন্তু ভুললে চলবে না, এটা এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে এক্সামে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 22 নম্বর। পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি? এই চারটে অপশানের মধ্যে কোনটি পেশির ক্লান্তির জন্য দায়ী সেটা বলতে হবে। কার্বন ডাই অক্সাইড, ল্যাকটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল না ক্রিয়েটিনিন? তাহলে রাইট অ্যান্সার কি হবে? ল্যাকটিক অ্যাসিড। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। যারা ওয়ারলেস অপারেটর দেবে তাদের জন্য এই সায়েন্সের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 23 নম্বর। কোষ বিভাজনের সময় ডিএনএ সংশ্লেষিত হয় কোনটাতে? ইন্টারফেজে, অ্যানাফেজে, টেলোফেজে নাকি প্রোফেজে? তাহলে ডিএনএ সংশ্লেষিত হয় কোষ বিভাজনের সময় ইন্টারফেজে। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 24 নম্বর। সিইউ কি বইতে হর্ষবর্ধনের কোন উপাধির কথা উল্লেখ আছে? খুব ইম্পর্টেন্ট। বিক্রমাদিত্য, শিলাদিত্য, সকলোত্তর পথনাথ নাকি উপরে কোনোটিই নয়? তাহলে এটা রাইট অ্যান্সার হবে শিলাদিত্য। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। শিলাদিত্য উপাধির কথা উল্লেখ আছে। এবার এখানে জেনে নিতে হবে কিছু ইম্পর্টেন্ট। এই শিলাদিত্য এবং সকলোত্তর পথনাথ এই দুটোই কিন্তু হর্ষবর্ধনের উপাধি ছিল। আর বিক্রমাদিত্য হচ্ছে স্কন্দগুপ্তের উপাধি, অমিত্রাঘাত হচ্ছে বিন্দুসারের উপাধি, আর প্রিয়দর্শী হচ্ছে অশোকের উপাধি। এগুলো থেকে এক্সামে প্রশ্ন আসে বলে তোমাদের আমি দিয়ে রেখেছি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব 25 নম্বর। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে কোন নদীর তীরে পরাজিত করেছিলেন? খুব ইম্পর্টেন্ট এটা। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে কোন নদীর তীরে পরাজিত করেছিলেন? কৃষ্ণা নদী, তাপ্তি নদী, গঙ্গা নদী নাকি নর্মদা নদী? এটা রাইট অ্যান্সার কি হবে? নর্মদা নদীর তীরে পরাজিত করেছিলেন দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে। ওকে, দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ উপাধি ভূষিত করেছিলেন। এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসে যে দ্বিতীয় পুলকেশী যিনি ছিলেন তিনি হর্ষবর্ধনকে কোন উপাধি ভূষিত করেছিলেন? সকলোত্তর পথনাথ। বোঝা গেল? তাহলে কে কাকে কোন উপাধিগুলো দিয়েছে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 26 নম্বর। সেন বংশের রাজা বল্লাল সেনের রাজধানী কোথায় ছিল? তাহলে বল্লাল সেনের রাজধানী কোথায় বলো? গৌড়, মুর্শিদাবাদ, নবদ্বীপ নাকি কনৌজ? তাহলে রাইট অ্যান্সার কি হবে? বল্লাল সেনের রাজধানী ছিল নবদ্বীপ। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নবদ্বীপে রাজধানী ছিল বল্লাল সেনের। সেন বংশের প্রতিষ্ঠাতা কে? হেমন্ত সেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা বিজয় সেন। সেন বংশের শেষ রাজা হচ্ছে কেশব সেন। এগুলো কিন্তু জানবে। তোমাদের প্রতিষ্ঠাতা, শেষ রাজা, শ্রেষ্ঠ রাজা সম্পর্কে চারটা আমি পড়িয়েছি, একটা আগের ভিডিওতে তোমাদের রয়েছে, তোমরা আগের ক্লাসগুলো তোমরা দেখো, ওখানে তোমরা পেয়ে যাবে। ওকে, এখানে আর একটা জিনিস জানবে যে মুর্শিদাবাদ যেটা অপশানে ছিল, অপশান বিতে মুর্শিদাবাদ ছিল, বলতে পারবে এই মুর্শিদাবাদ কার হচ্ছে কোন শাসকের রাজধানী ছিল? মুর্শিদাবাদে সিরাজউদ্দৌলা ছিল। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে এক্সামে, এটা কিন্তু মনে রাখবে। আর এই যে অপশান ডি এ ছিল কনৌজ, এই কনৌজে কার রাজধানী ছিল বলতে পারবে? হর্ষবর্ধনের ছিল হচ্ছে কনৌজের রাজধানী। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট।
চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 27 নম্বর। মেগাস্তিনিস কে ছিলেন? অপশানগুলো দেখো, সেলুকাসের দূত, গ্রিক পরিব্রাজক, চীনা ভ্রমণকারী নাকি চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তাহলে মেগাস্তিনিস কে ছিলেন বলো। এটা খুব ইম্পর্টেন্ট এবং ইজি প্রশ্ন, সকলেই আনসার দিতে পারবে। মেগাস্তিনিস ছিলেন হচ্ছে সেলুকাসের দূত। অপশান এ হচ্ছে রাইট আনসার। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশান জানবে, মেগাস্তিনিস গ্রিস থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন। এখান থেকে প্রশ্ন আসে যে মেগাস্তিনিস কোথাকার বাসিন্দা? গ্রিসের বাসিন্দা। ইনি কার সময় ভারতে এসেছিলেন? কোন রাজার আমলে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন। আর মেগাস্তিনিসের লেখা একটা বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। ওকে, ইনফরমেশানগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অ্যাভয়েড করবে না কেউ। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 28 নম্বর। গুপ্ত বংশের স্বর্ণ মুদ্রা কী নামে পরিচিত? সাতমন, দিনার, মোহর নাকি বরাহ? তাহলে গুপ্ত বংশের স্বর্ণ মুদ্রা কী নামে পরিচিত? দিনার নামে। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, দিনার বলা হতো গুপ্ত বংশের স্বর্ণ মুদ্রাকে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 29 নম্বর। দিল্লির কোন সুলতান প্রথম সেচ কর চালু করেছিলেন? মানে সেচ কর ব্যবস্থা চালু করেছিল দিল্লির প্রথম কোন সুলতান? ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন বলবন নাকি মোহাম্মদ বিন তুগলক? তাহলে এটা রাইট আনসার কী হবে? এটা রাইট আনসার হবে ফিরোজ শাহ তুগলক। অপশান বি হচ্ছে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব 30 নম্বর। কোন মুঘল সাম্রাজ্যের আমলে বাহমনি সাম্রাজ্যের উদ্ভব ঘটে? বারবার এক্সামে আসে বাহমনি সাম্রাজ্যের উদ্ভব ঘটে কোন সাম্রাজ্যের আমলে, মানে কোন মুঘল সাম্রাজ্যের আমলে সেটা বলতে হবে। ইলতুৎমিশ, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন বলবন নাকি মোহাম্মদ বিন তুগলক? তাহলে রাইট আনসার কী হবে? মোহাম্মদ বিন তুগলক। অপশান ডি হচ্ছে রাইট আনসার। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে আর একটা প্রশ্ন তোমাদের আসে, এই বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন হাসান বাহমন শাহ, মানে হাসান গাঙ্গুও বলা হয়, ইনি ছিলেন হচ্ছে বাহমনি সাম্রাজ্যের হচ্ছে প্রতিষ্ঠাতা। আর একটা প্রশ্ন আছে, এই বাহমনি বংশের শ্রেষ্ঠ রাজা কি? ফিরোজ শাহ বাহমনি। নামটা কিন্তু মনে রাখবে, ফিরোজ শাহ তুগলক নয়, কিন্তু ফিরোজ শাহ বাহমনি ছিল হচ্ছে বাহমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 31 নম্বর। ভারতের জাতীয় মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? নাগপুর, নেল্লোর, কালিকট নাকি পুসা? তাহলে ভারতের জাতীয় মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত কালিকটে। অপশান সি হচ্ছে রাইট আনসার। কালিকট বন্দরে তোমরা নাম শুনেছ, সেখানেই প্রথম ভারতে পর্তুগিজরা ওখান থেকে মশলার ব্যবসা আদান প্রদানটা করতো, আমদানি রপ্তানিটা পর্তুগিজরা এই কালিকট বন্দর থেকেই করতো, তাই সেখানেই গড়ে উঠেছে ভারতীয় জাতীয় মশলা গবেষণা কেন্দ্র। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 32 নম্বর। নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভস কোথায় অবস্থিত? তা খুব ইম্পর্টেন্ট, একটা জিওগ্রাফি থেকে তোমাদের প্রশ্ন বারবার আসে, তোমাদের নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভস কোথায় অবস্থিত বলতে হবে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান নাকি গুজরাট? রাইট আনসার হবে উত্তরাখণ্ডে অবস্থিত নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভস। এবার যে প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে সেগুলো একটু দেখে নাও। এই নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভসটা 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এখান থেকে প্রশ্ন আসে। নন্দা দেবী জাতীয় উদ্যান বা নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তর ভারতের উত্তরাখণ্ডের চামোলি গড়ওয়াল জেলার নন্দা দেবীর শিখরের চারপাশে অবস্থিত একটি জাতীয় উদ্যান। তাই কোথায় অবস্থিত এটা কিন্তু মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 33 নম্বর। নিম্নলিখিত কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? দেখো এই রকম ধরনের প্রশ্ন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে খুবই দেখা যায়, যে নদী রিলেটেড যে প্রশ্নগুলো থাকছে। তাই এটা রাইট আনসার কী হবে বলো? ব্রহ্মপুত্রের উপনদী কোনটি? যমুনা, গোমতী, ঘরগড়া নাকি সুবর্ণশিরি? রাইট আনসার কী হবে? সুবর্ণশিরি। অপশান ডি এ যেটা আছে এটা হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। এছাড়া দেখে নিতে হবে ইম্পর্টেন্ট ব্রহ্মপুত্রের কিছু উপনদীর নাম, যেগুলো কিন্তু এক্সামে বারবার আসে, যেমন মানস, সংকোচ, তিস্তা, ধানসিরি, এইগুলো হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। আচ্ছা, তোমরা বলতে পারবে যে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? তিব্বতের রাক্ষসতাল মানস সরোবরের কাছ থেকে চেমায়ুংদুং হিমবাহ থেকে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে। এটা কিন্তু মনে রাখবে, তোমাদের বারবার আমি এগুলো বলি। কোথায় পতিত হয়েছে ব্রহ্মপুত্র নদী? বঙ্গোপসাগরে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 34 নম্বর প্রশ্ন। যখন একজন ব্যক্তি আপনার কম্পিউটার চালু করেন, নিচের কোন কম্পিউটার মেমোরিটি প্রথম সক্রিয় হয়? তাহলে এটা একটা কম্পিউটার রিলেটেড প্রশ্ন, তোমাদের প্রত্যেকটা সেটে আমি কম্পিউটার থেকে প্রশ্ন তোমাদের দিই, তোমরা জানো যারা প্রতিদিন ক্লাস করছো। অবশ্যই তোমাদের করতে হবে কম্পিউটার থেকে প্রশ্ন, কেননা এক্সামে একের বেশি প্রশ্ন তোমাদের এক্সামে দেখা যাচ্ছে। তাই এটা রাইট আনসার কী হবে বলো? যে কম্পিউটারে মেমোরি প্রথম সক্রিয় হয় কম্পিউটার যখন আমরা চালু করি, সেটি কোনটি? র্যাম, রম, বায়োস নাকি উপরের সবকটি? তাহলে এটা রাইট আনসার হবে বায়োস। অপশান সি হচ্ছে রাইট আনসার। আর বায়োসের ফুল ফর্মটা তোমাদের আজকেই করেইছি, আজকে সেটে বায়োসে প্রথম দিকে, তোমরা ওখান থেকে দেখে নেবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 35 নম্বর। নিম্নলিখিত কোন রাজ্য ভুটানের সঙ্গে কোনো সীমানা স্পর্শ করেনি? প্রশ্নটা দেখে আনসার করবে। করেনি বলেছে কোনটা? অরুণাচল প্রদেশ, অসম, সিকিম, বিহার। ওকে, তাহলে ভুটানের সঙ্গে সীমানা স্পর্শ করেনি কোন রাজ্য সেটা বলো।
তাহলে এটা আনসার করতে গেলে আগে জানতে হবে সীমানাগুলো কার সাথে স্পর্শ করেছে। তোমাদের সীমানা রিলেটেড প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট হয় তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। তাহলে এটা রাইট আনসার হবে বিহার। বিহারের সাথে কোনো স্পর্শ করেনি, তাহলে এটা হচ্ছে রাইট আনসার হবে, যেহেতু করেনি বলেছে। তাহলে করেছে কতগুলো রাজ্যের সাথে? 4টি রাজ্যের সাথে ভুটানের সীমানা স্পর্শ করেছে। কোনগুলো সেগুলো? অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম এবং পশ্চিমবঙ্গ। তাহলে বিহারের সাথে কোনো রকম স্পর্শ করেনি, তাই এখানে যেহেতু করেনি বলেছে তাই বিহার হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 36 নম্বর। গণপরিষদের খসড়া প্রণয়ন কমিটির পরামর্শদাতা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, তোমাদের সংবিধান থেকে গণপরিষদের খসড়া প্রণয়ন কমিটির পরামর্শদাতা কে ছিলেন বলতে হবে। ডক্টর বি.আর. আম্বেদকর, সচিদানন্দ সিনহা, বি.এন. রাও, জওহরলাল নেহরু। তাহলে রাইট আনসার কি হবে? বি.এন. রাও, অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। আর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। চেয়ারম্যান ছিলেন বি.আর. আম্বেদকর, আর এই খসড়া প্রণয়ন কমিটির পরামর্শদাতা ছিলেন বি.এন. রাও। দুটো কিন্তু আলাদা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 37 নম্বর। দেখো, এটা খুব ইজি প্রশ্ন এবং বারবার আসে এক্সামে। রাজতরঙ্গিনীর রচয়িতা কে? কালিদাস, বরাহমিহির, সমুদ্রগুপ্ত নাকি কলহন? তাহলে রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছে কলহন, অপশান ডি হচ্ছে রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? তাহলে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় বলতে হবে। 1817, 1820, 1832 নাকি 1857? রাইট আনসার হবে 1817-তে, অপশান এ হচ্ছে রাইট আনসার। বোঝা গেল? হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় 1817-তে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 39 নম্বর। কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল? টিপু সুলতান যিনি ছিলেন, এনার পরাজয় ঘটেছিল চূড়ান্তভাবে কার হাতে? লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি নাকি জন শোর? তাহলে রাইট অ্যান্সার কী হবে বলো? টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল লর্ড ওয়েলেসলির হাতে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার ওয়েলেসলি সম্পর্কে বলতে গেলে একটা তো বলতেই হয় যে ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন। এটা তোমাদের অবশ্যই জানতে হবে ওয়েলেসলি সম্পর্কে। এখানে আরেকটা জানবে যে ওয়েলেসলি যিনি ছিলেন, লর্ড ওয়েলেসলির কথা বলছে, ইনি কিন্তু কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আর একটা প্রশ্ন আসে যে বেসিনের সন্ধি যেটা 1802 খ্রিস্টাব্দে হয়েছিল দ্বিতীয় বাজিরাওর সাথে, সেটা কার আমলে হয়েছিল? মানে তখন গভর্নর জেনারেল কে ছিলেন? এখান থেকেও প্রশ্ন আসতে দেখা গেছে। এটা কিন্তু লর্ড ওয়েলেসলির সময়ই হয়েছিল এই বেসিনের সন্ধিটা, এটাও কিন্তু মনে রাখবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব 40 নম্বর। এটাই লাস্ট প্রশ্ন তোমাদের এই সেটের। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা সকলেই আনসার দিতে পারবে, বলো। স্যার উইলিয়াম জোন্স, রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার নাকি দেবেন্দ্রনাথ ঠাকুর? তাহলে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স। ওকে, অপশান এ হচ্ছে রাইট আনসার। বোঝা গেল? এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিল? স্যার উইলিয়াম জোন্স। এবার আরও কিছু ইনফরমেশন তোমাদের জানতে হবে। রাজা রামমোহন রায় হচ্ছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? কলকাতাতে করেছিলেন। কত সালে করেছিলেন? 1815 সালে করেছিলেন ইনি আত্মীয় সভাটা প্রতিষ্ঠা। আর ডেভিড হেয়ার, ইনি হচ্ছে স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, ডেভিড হেয়ার কলকাতাতে করেছিলেন, এটা 1817-তে তিনি করেছিলেন এইটা স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠা। আর দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। এই তত্ত্ববোধিনী সভাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে বারবার আসে। এই তত্ত্ববোধিনী সভাও কিন্তু কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে হয়েছিল? 1839-এ হয়েছিল এই তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা, এটাও কিন্তু জেনে রাখবে। ওকে, তো এইগুলো কিন্তু এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? তাহলে আজকেই তোমাদের 40টা প্রশ্ন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখবে। তোমরা এই ক্লাসগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো বিভিন্ন জায়গায়, তাতে করে আমি তোমাদের নেক্সট ক্লাসগুলো খুব শীঘ্রই আনবো এবং এই সিরিজটাকে তোমাদের কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।